প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ন্যায় দর্শনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং অনেকে রিকোয়েস্ট করেছো যে সন্নিকর্ষ থেকে আলোচনা করতে। তো আমরা আজকের ক্লাসে আলোচনা করব ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দের অর্থ কী এবং সন্নিকর্ষ কয় প্রকার এবং তার প্রকারভেদগুলি সম্পর্কে আমরা বিশদে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। দেখো, সন্নিকর্ষকে প্রথমে আমরা দেখে নিই যে সন্নিকর্ষের প্রধান বিভাগগুলো কি কি। দেখো, সন্নিকর্ষ দুই প্রকার, লৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিক সন্নিকর্ষ। তো বিভাগগুলো আমরা আগে ডায়াগ্রাম আকারে একটু অঙ্কিত করে ফেলি, তারপরে আমরা সন্নিকর্ষ কি বলবো, তারপরে লৌকিক এবং অলৌকিক সন্নিকর্ষ সম্পর্কে আমরা একেবারে বিশদে আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, লৌকিক সন্নিকর্ষকে 6টি ভাগে ভাগ করা যায়। একটা হলো সংযোগ সন্নিকর্ষ, ঠিক আছে। 2 হলো সংযুক্ত সমবায়, 3 সংযুক্ত সমবেত সমবায়, ঠিক আছে। 3 নম্বর গেল। 4 নম্বর হলো সমবায়, 5 সমবেত সমবায়। আরেকটি সন্নিকর্ষ হলো বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ, ঠিক আছে। এইটি গেল তাহলে আমাদের। তাহলে আমরা দেখলাম যে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়, বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। আর এদিকে অলৌকিক যে সন্নিকর্ষ, এই অলৌকিক সন্নিকর্ষ কিন্তু 3 প্রকার। কি কি? সামান্য লক্ষণ, 2 জ্ঞান লক্ষণ, আর 3 নম্বর হলো যোগযোগ, ঠিক আছে। তাহলে অলৌকিক সন্নিকর্ষকে আমরা 3টে ভাগে ভাগ করলাম: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগযোগ। এবার আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব যে সন্নিকর্ষ শব্দটির অর্থ কি। দেখো, সন্নিকর্ষ শব্দের অর্থ হলো সম্বন্ধ। তবে প্রশ্ন হবে যে যে কোনো রকম সম্বন্ধ কি সন্নিকর্ষ? রাম এবং শ্যাম 2 বন্ধু, তাহলে রাম এবং শ্যাম দুজনের মধ্যে যে বন্ধুত্বের যে একটা সম্বন্ধ, তাকে কি সন্নিকর্ষ বলবো? না, যে কোনো রকম সম্বন্ধকেই আমরা সন্নিকর্ষ বলি না। ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দের অর্থ হলো ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের যে সম্বন্ধ, ঠিক আছে। ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের যে সম্বন্ধ, তাকে বলা হয় সন্নিকর্ষ। অর্থাৎ সন্নিকর্ষের মধ্যে একটা ইন্দ্রিয়কে থাকতেই হবে, অর্থাৎ ইন্দ্রিয় সংযুক্ত যে সম্বন্ধ, সেই সম্বন্ধকেই বলা হয় সন্নিকর্ষ।
কর্ষ। যেমন ধরো চোখের দ্বারা, তাহলে সন্নিকর্ষ সমান মানে কি দাঁড়াচ্ছে, ইন্দ্রিয় প্লাস ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। ঠিক আছে, ইন্দ্রিয় প্লাস ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, এটাকেই অ্যাকচুয়ালি সন্নিকর্ষ বলা হয়। এই দুটির মধ্যে যে সম্বন্ধ, একেই বলা হয় সন্নিকর্ষ। এবার ইন্দ্রিয়র জায়গায় তুমি যদি চোখ ধরো, চক্ষু, আর তার গ্রাহ্য বিষয় হলো রূপ, তাহলে ইন্দ্রিয়ের সাথে রূপের, অর্থাৎ চক্ষুর সাথে রূপের, ত্বকের সাথে কোন একটা দ্রব্য স্পর্শের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকেই বলা হয় সন্নিকর্ষ। তো নৈয়ায়িকগণ বা ন্যায় দর্শনেতে সন্নিকর্ষকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা লৌকিক সন্নিকর্ষ, আরেকটি হলো অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে কি হয়, সন্নিকর্ষের যে ইন্দ্রিয়ের যে গ্রাহ্য বিষয়টা, সেই বিষয়ের সাথে আমাদের ইন্দ্রিয়ের সরাসরি একটা সম্বন্ধ তৈরি হয়। বা আমরা আরেকটু অন্য পরিভাষায় বলতে পারি, যে ইন্দ্রিয়ের যে গ্রাহ্য বিষয়, সেই ইন্দ্রিয়ের সাথে সেই গ্রাহ্য বিষয়ের যদি সম্বন্ধ হয়, তাহলে তাকে আমরা বলবো সন্নিকর্ষ। ঠিক আছে, যেমন একটা উদাহরণ নেওয়া যাক। দেখো, চোখ দিয়ে আমরা দেখছি, তাহলে চোখের গ্রাহ্য বিষয় হলো রূপ। ত্বক দিয়ে আমরা স্পর্শ করি, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, তাহলে জিহ্বার গ্রাহ্য বিষয় হলো কি, স্বাদ। তাহলে জিহ্বার সাথে যদি স্বাদের সম্বন্ধ হয়, তাহলে যে সন্নিকর্ষের মাধ্যমে আমাদের স্বাদের অনুভূতি হয়, সেই সম্বন্ধ বা সন্নিকর্ষটাকেই আমরা বলবো লৌকিক সন্নিকর্ষ। যেহেতু জিহ্বা, তার সাথে তার গ্রাহ্য বিষয়েরই সম্বন্ধ হচ্ছে ত্বক, ত্বকের সাথে যদি তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ হয়, তাহলে আমরা তাকে বলবো লৌকিক সন্নিকর্ষ। আর ঠিক বিপরীত প্রান্তে রয়েছে দেখো অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষটা কি না, ইন্দ্রিয়ের সাথে গ্রাহ্য বিষয়ের কিভাবে সম্বন্ধটা সরাসরি হবে না, অলৌকিকভাবে হবে। তো এই বিষয়টাকে আমরা একটু অন্য পরিভাষা দিয়ে বলার চেষ্টা করছি। সেটা হলো, যে ইন্দ্রিয়ের যা গ্রাহ্য বিষয়, সেই গ্রাহ্য বিষয়ের সাথে সম্বন্ধ না হয়ে যদি অন্য কোনো ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়ের সাথে সম্বন্ধ হয়, তাহলে সেই সম্বন্ধটাকে আমরা বলবো কি, অলৌকিক সন্নিকর্ষ। আচ্ছা, অলৌকিক সন্নিকর্ষটাকে আরো স্পষ্ট ভাষায় বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিই। ধরো চক্ষু, ঠিক আছে, চক্ষু দিয়ে কোন একটা খাদ্য বস্তু আমি দেখলাম, চোখ দিয়ে দেখলাম। ঠিক আছে, তাহলে এই খাদ্য বস্তুর একটা তো স্বাদ রয়েছে। ধরো এই খাদ্য বস্তুটা তোমাদের কোন একটা প্রিয় খাবার, সাপোজ ধরে নাও বিরিয়ানি, তাহলে তার একটা কি বলবো স্বাদ রয়েছে। তাহলে আমি চোখ দিয়ে দেখলাম, তাহলে এই যে খাদ্য বস্তুটার এর অনুভূতি কি দিয়ে হয়, জিহ্বা। আমরা স্বাদ গ্রহণ করি কি দিয়ে, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি। কিন্তু আমি কিন্তু সেই সময় খাবারটা খাচ্ছি না। ঠিক আছে, চক্ষু দিয়ে খাবারটাকে আমি খালি মাত্র দেখলাম। চোখ দিয়ে দেখা মাত্রই যদি খাবারটা বিরিয়ানি হয়, তাহলে অবশ্যই আমার সেই খাবারটার, অর্থাৎ বিরিয়ানির স্বাদের একটা অনুভূতি জন্মাবে। তাহলে আমি খাবারটা খেলাম না, বিরিয়ানির সাথে আমার জিহ্বার কোনো সম্বন্ধই হলো না, অথচ আমার একটা বিরিয়ানির স্বাদের অনুভূতি হলো। তাহলে চোখ, এখানে চোখ দিয়ে খাদ্য বস্তুটাকে দেখেই আমার জিহ্বার কাজটা সম্পন্ন হয়ে গেল। তাহলে চোখের তো গ্রাহ্য বিষয় হলো রূপ।
ঠিক আছে, চোখের গ্রাহ্য বিষয় রূপ, আর জিহ্বার গ্রাহ্য বিষয় কি? স্বাদ। তাহলে চোখ দিয়ে দেখে যখন জিহ্বা অর্থাৎ অন্য একটা ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়ের সাথে আমার সম্বন্ধ হচ্ছে, তখন সেই সম্বন্ধটাকে বলা হয় কি? অলৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ একটা ইন্দ্রিয়, তার নিজের একটা গ্রাহ্য বিষয় রয়েছে, সেই ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়ের সাথে যদি সম্বন্ধ হয় তাকে বলবো লৌকিক সন্নিকর্ষ। আর একটা ইন্দ্রিয় তার গ্রাহ্য বিষয়কে বাদ দিয়ে সে যদি অন্য একটা ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়ের সাথে যদি একটা সম্বন্ধ তৈরি করে, তাহলে সেই সম্বন্ধ বা সন্নিকর্ষটাকে ন্যায় দর্শনে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? একদম সহজ পরিভাষায় তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখব যে 6 প্রকার যে অলৌকিক সন্নিকর্ষ রয়েছে, সেই 6 প্রকার অলৌকিক সন্নিকর্ষগুলো আমরা উদাহরণ সহ এবার এক একটা আলোচনা করব। প্রথম রয়েছে সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ কখন হয়? সংযোগ সন্নিকর্ষ হয় দ্রব্যের সাথে দ্রব্যের সম্বন্ধ হলে সংযোগ সন্নিকর্ষ হয়। কিন্তু একটা বিষয় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, যে এখানে একটা দ্রব্য কিন্তু অবশ্যই ইন্দ্রিয় থাকবে কিন্তু, ঠিক আছে? অপর একটা দ্রব্য থাকবে এবং একটা দ্রব্য কিন্তু ইন্দ্রিয় থাকবে। কারণ আমরা পূর্বেই বলেছি যে কোনো রকম সম্বন্ধ কিন্তু সন্নিকর্ষ নয়, ইন্দ্রিয়ের সাথে গ্রাহ্য বিষয়ের সম্বন্ধকেই বলা হয় কি? সন্নিকর্ষ। তাই ইন্দ্রিয় থাকবেই। ধরো একটা উদাহরণ নিলাম, একটা দ্রব্য, এটা চক্ষু। যে কোনো ইন্দ্রিয়ই আমরা নিতে পারি। চক্ষু, কিন্তু এখানে কর্ণেন্দ্রিয়কে কিন্তু এখানে ধরা যাবে না। বাকি যে কটা ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলোর কথা এখানে বলা হচ্ছে। চক্ষু। আরেকটি দ্রব্য হলো ঘট। ঠিক আছে, তাহলে চক্ষু একটা দ্রব্য, ঘটও একটা দ্রব্য। তাহলে আমি চোখ দিয়ে যখন একটা ঘটকে দেখছি, তখন কোন সম্বন্ধ হচ্ছে না? সেই সম্বন্ধটাকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। কেন সংযোগ? না দুটি দ্রব্যের মধ্যে একটা ইন্দ্রিয়যুক্ত দ্রব্য এবং আরেকটি দ্রব্যের সাথে যখন কোনো সম্বন্ধ হয়, তখন সেই সন্নিকর্ষকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। চোখ যেহেতু একটি দ্রব্য, ঘট যেহেতু একটি দ্রব্য, তাই চক্ষুর সাথে ঘটের যে সন্নিকর্ষটা হয়, সেই সন্নিকর্ষটাকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় বিভাগটি নিয়ে আলোচনা করব, সেটি হলো সংযুক্ত সমবায়। ঠিক আছে, তো দেখা যাক সংযুক্ত সমবায়। আচ্ছা, সংযুক্ত সমবায় কখন হয়? দেখো, সংযুক্ত সমবায় হবে দ্রব্যগত মানে দ্রব্যে আশ্রিত গুণ, কর্ম ও জাতির প্রত্যক্ষে। তাহলে দ্রব্যগত, এটা ইন্দ্রিয় হবে। দ্রব্য এবং দ্রব্যগত গুণ, কর্ম এবং জাতির প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ হয়? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। ধরো একটা উদাহরণ, এই দ্রব্যের জায়গায় আমি নিলাম চক্ষু, কারণ একটা ইন্দ্রিয়, বারবার বলছি একটা ইন্দ্রিয় থাকবে। আর এখানে একটা দ্রব্য নিলাম ঘট।
এবার সেই ঘটের একটা গুণ ধরো নিলাম রূপ। ঘটের তো একটা রূপ রয়েছে, আচ্ছা কর্মও থাকতে পারে, জাতিও থাকতে পারে, আমি একটা গুণ নিলাম, সেটা হচ্ছে রূপ। তাহলে আমি চোখ দিয়ে যখন ঘটকে দেখলাম, তোমরা নিজেরাই বলো, এখানে উত্তর দাও যে চোখ একটা দ্রব্য, ঘটও একটা দ্রব্য, তাহলে এও তো একটা দ্রব্য, আর এই রূপটা হলো একটা গুণ, রূপ হলো একটা গুণ। তাহলে আর চক্ষু হলো একটা দ্রব্য, তাহলে দ্রব্যের সাথে দ্রব্যের সম্বন্ধ হলে কি হয়? সংযোগ হয়। সেই পরিভাষাটাকে এখানে বলা হয়েছে সংযুক্ত। এইবার আমি যখন ঘট দেখছি, সেই ঘটের রূপটাকেও তো দেখছি, শুধুই তো ঘট দেখছি না, ঘটের তো একটা রূপ রয়েছে, সেই রূপটাকেও তো আমি, ঘট যখন দেখি তখন তার রূপটাকেও তো আমি দেখছি, ঠিক আছে, তার একটা আকৃতি আছে, আকৃতিটাকেও তো আমি দেখছি, কারণ বিভিন্ন আকারের ঘট থাকে, ঠিক আছে। আমি যদি কুমোরটুলিতে একটা ঘট কিনতে যাই, তাহলে সেখানে দেখবো যে থরে থরে কত রকমের ঘট সাজানো রয়েছে, প্রত্যেকের একটা আকৃতি আছে, প্রত্যেকের একটা ডিজাইন রয়েছে, একটা বর্ণ আছে, তাহলে এই বর্ণগুলোকেও তো আমি দেখছি, এগুলো দেখেই তো আমরা কিনি, তাই না? শুধু তো ঘরটা দেখছি না। তাহলে ঘরটা যখন আমি দেখছি, তখন যেহেতু দ্রব্যের সাথে দ্রব্যের সম্বন্ধ, তাই সেইটা হয়ে যাচ্ছে কি সংযুক্ত বা সংযোগ। আর ঘট দেখার সাথে সাথে আমরা কিন্তু ঘটের রূপটাকেও পর্যবেক্ষণ করছি, রূপটাকেও প্রত্যক্ষ করছি। তাহলে তাহলে ঘটে এই রূপটা কিন্তু কোথায় থাকে? এই রূপ কিন্তু ঘটেই থাকে, অন্য কোথাও থাকে না। ঘটের রূপ ঘটে থাকে। কি সম্বন্ধে থাকে? না, সমবায় সম্বন্ধে থাকে, ঠিক আছে। এখানটা ভালো করে তোমরা একটু নির্দেশ তীর চিহ্নতে দেখিয়ে দিচ্ছি। এই ঘটে, ঘটের রূপটা কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে থাকে। তাহলে চোখ দিয়ে আমি প্রথম ঘটকে দেখলাম, সংযোগ সন্নিকর্ষ হলো, সেই ঘটে রূপ আবার সমবায় সম্বন্ধে থাকে। তাহলে চক্ষু দিয়ে ঘটের রূপের যে পরম্পরাগত যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে বলা হয় কি? সংযুক্ত সমবায়, ঠিক আছে, সংযুক্ত সমবায়। তাহলে নামটা কেন হলো? না, ঘট একটা দ্রব্য আর চক্ষু একটা দ্রব্য, আমি যখন চোখ দিয়ে ঘটকে দেখলাম, সেইটা হয়ে গেল সংযোগ সম্বন্ধ। সেই ঘটে আবার রূপটাকে, সেই ঘটের যে রূপটাকে আমি দেখছি, সেই রূপটা কিন্তু ঘটে সমবায় সম্বন্ধে থাকে। তাহলে দুটো সম্বন্ধ এখানে স্বীকার করতে হচ্ছে, একটা সংযুক্ত আর একটা সমবায়, অর্থাৎ এটাকে একসাথে বলা হচ্ছে সংযুক্ত সমবায় সম্বন্ধ, ঠিক আছে। তাহলে ঘটের রূপের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয়, সেটা হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এরপর 3 নম্বর পয়েন্ট বিভাগে আমরা দেখব, সেটা হলো সংযুক্ত সমবেত সমবায়। দেখো, সংযুক্ত সমবেত সমবায়, এই সন্নিকর্ষটা কখন হয়? এই সন্নিকর্ষটা হয় দ্রব্য প্লাস দ্রব্যে আশ্রিত গুণ ও কর্মের জাতি প্রত্যক্ষে, সামান্য বা জাতি প্রত্যক্ষে। কি কথাটা বলা হলো? দ্রব্য, এটা ইন্দ্রিয় হবে অবশ্যই। দ্রব্যে আশ্রিত গুণ, সেই গুণে বা কর্ম, তার যে জাতি থাকে, সেই জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয়, তাকে বলা হয় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, ঠিক আছে। আমরা উদাহরণ নিই।
তাহলে প্রথম থাকবে দ্রব্য, তারপরে একটা দ্রব্য থাকবে, সেই দ্রব্যে একটা গুণ থাকবে, সেই গুণে আবার কি থাকবে, ধরো একটা গুণত্ব জাতি থাকবে। এবার একটা উদাহরণ বসাবো এখানে। দ্রব্য চক্ষু, ঠিক আছে, এখানে একটা দ্রব্য ঘট, ঠিক আছে, আর এখানে একটা গুণ আমরা আগে নিয়েছিলাম রূপ, আর গুণত্ব জাতি হচ্ছে রূপত্ব, রূপে রূপত্ব জাতি থাকে, ঠিক আছে। বা আরো অনেক উদাহরণ নিতে পারো। ধরো নিলাম চক্ষু, এখানে একটা দ্রব্য নিলাম গোলাপ, রূপ, তাহলে গোলাপে একটা কি থাকে, বা রূপ গুণ ধরে নিচ্ছি লাল রং, সেই লালেতে আবার একটা জাতি ধরে নিচ্ছি লালত্ব জাতি। এবার এই উদাহরণগুলো দিয়ে আমরা বুঝে নেব যে কিভাবে গুণত্ব জাতি অর্থাৎ রূপত্ব বা লালত্ব এর প্রত্যক্ষে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হচ্ছে, ঠিক আছে। দেখো চক্ষু একটা দ্রব্য, তাহলে দ্রব্য, দ্রব্যে আশ্রিত, তাহলে এও একটা দ্রব্য গোলাপ, সেই গোলাপে আশ্রিত রয়েছে একটা লাল গুণ, সেই লালে আবার রয়েছে লালত্ব জাতি। এবার তোমরা আগের যে ব্যাখ্যাগুলো করা হলো সেইগুলো থেকে পরপর দেখো, তাহলে দ্রব্যের সাথে দ্রব্য, দ্রব্যের সাথে দ্রব্য কি সম্বন্ধ, সংযোগ, ওকে। তাহলে চোখ দিয়ে আমি গোলাপকে দেখলাম সংযোগ সন্নিকর্ষের দ্বারা, সেই গোলাপে আবার লাল গুণটা কোন সম্বন্ধে আছে, সমবায় সম্বন্ধে আছে, সেই লালে আবার লালত্ব জাতি কোন সম্বন্ধে আছে, সমবায় সম্বন্ধে আছে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধ তিনটেকে যদি আমরা যুক্ত করি, অর্থাৎ চোখ দিয়ে আমি যখন লালত্ব জাতিটাকে প্রত্যক্ষ করছি তখন কিন্তু পরম্পরাগতভাবে সংযোগ প্লাস সমবায় প্লাস সমবায় এই তিনটে সন্নিকর্ষকে বা সম্বন্ধকে একত্রিত করলে তবে আমরা চোখ দিয়ে এই লালত্ব জাতিটাকে কিন্তু প্রত্যক্ষ করতে পারবো। তাহলে এই সম্বন্ধগুলোকে একত্রিত করো, কি দাঁড়াবে, সংযুক্ত সমবেত সমবায়, ঠিক আছে। আর একবার বলে দিই, তাহলে চোখ দিয়ে আমি গোলাপকে দেখলাম সংযোগ সম্বন্ধের দ্বারা, যেহেতু দ্রব্য আর দ্রব্য, সেই দ্রব্যে আবার গুণ আছে কি, সমবায় সম্বন্ধের দ্বারা। তাহলে চোখ দিয়ে যখন আমি লাল রঙের গোলাপকে দেখছি তখন সেই লাল গোলাপের লাল যে রংটা বা গুণটা তার সম্বন্ধ হচ্ছে সংযুক্ত সমবায়ের দ্বারা। সেই লাল গোলাপে আবার লালত্ব নামে একটা জাতি আছে। এই জাতিটা কেন থাকে, এই জাতিটা রূপত্ব লালত্ব এসব জাতি থাকতে হবে, না হলে গোলাপ তো অনেক রকমের হতে পারে, অনেক রঙের হতে পারে। তাহলে লালত্ব জাতিটা কোনো একটা কালো গোলাপ বা কোনো একটা অন্য কোনো কালারের একটা গোলাপি গোলাপ তার থেকে কিন্তু পৃথক করছে। এই জাতি বা সামান্য ধর্মের দ্বারা আমরা পৃথক করতে পারি কিন্তু। তাহলে চোখ দিয়ে আমি যখন লালত্বটাকে দেখছি তখন কিন্তু আমাকে এই সম্বন্ধগুলোর উপর ভিত্তি করে লালত্ব জাতিটাকে প্রত্যক্ষ করতে হচ্ছে। তাহলে পুরো সম্বন্ধটা দাঁড়াচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আচ্ছা, 4 নম্বর যে বিভাগটা নিয়ে আলোচনা করব সেটি হলো সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষটা কি? সমবায় সন্নিকর্ষ হলো কর্ণেন্দ্রিয় ও শব্দ
কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দের প্রত্যক্ষে যে সম্বন্ধ হয় তাকে বলা হয় কি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। কর্ণেন্দ্রিয় কি ন্যায় দর্শনে বলা হয় কর্ণ বিবরাচ্ছিন্ন আকাশই হলো কর্ণ। ঠিক আছে, কর্ণ বিবরাচ্ছিন্ন আকাশ। আকাশ তো আকাশ পরমাণু, এটাই হচ্ছে কর্ণেন্দ্রিয়। কর্ণ বিবরাচ্ছিন্ন আকাশকেই আমাদের এখানে কর্ণেন্দ্রিয় বলা হয়ে থাকে। আচ্ছা, এটা তাহলে একটা দ্রব্য, ওকে। আর শব্দ হলো একটা গুণ। এই যে গুণটা, শব্দ নামক গুণটা কর্ণেন্দ্রিয়ে সমবায় সম্বন্ধে আশ্রিত থাকে, কারণ গুণ দ্রব্যে সমবেত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কর্ণেন্দ্রিয় দ্বারা আমি যে কোনো যখন শব্দ শুনছি, এই যে আমার কথাগুলো, আমার শব্দগুলো তোমরা যে কর্ণেন্দ্রিয় দ্বারা শ্রবণ শুনছো, সেটা কোন সন্নিকর্ষের দ্বারা? না, সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষের দ্বারা কিন্তু এই প্রত্যক্ষটা সম্ভব হচ্ছে। আচ্ছা, 5 নম্বর বিভাগটি হলো সমবেত সমবায়। সমবেত সমবায়টা কেমন? যেটা 4 নম্বর ছিল, এবার আমরা 5 নম্বর ব্যাখ্যা করব। সমবেত সমবায় এটা কখন হয়? এই সন্নিকর্ষটা এখানে কর্ণেন্দ্রিয়, কর্ণ, কর্ণে শব্দ নামক গুণ থাকে, সেই শব্দে আবার কি থাকে? শব্দত্ব একটা জাতি থাকে, জাতি। তাহলে কর্ণেন্দ্রিয়ের দ্বারা আমি যখন শব্দকে শ্রবণ করছি, তখন কোন সম্বন্ধের দ্বারা? সমবায় সম্বন্ধের দ্বারা। ঠিক আছে, আর সেই শব্দে আবার শব্দত্ব জাতিটা কোন সম্বন্ধে থাকে? এটাও সমবেত হয়ে থাকে। তাহলে কর্ণেন্দ্রিয়ের দ্বারা আমরা যখন শব্দত্ব জাতিকে প্রত্যক্ষ করছি, তখন পরম্পরাগতভাবে সেই সন্নিকর্ষটার নাম হয়ে যাচ্ছে সমবেত সমবায়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সমবেত সমবায়, কর্ণেন্দ্রিয়ের দ্বারা যখন শব্দত্ব জাতির প্রত্যক্ষ হচ্ছে, তখন সেটা হলো সমবেত সমবায়। কারণ কর্ণেন্দ্রিয় শব্দ সমবায় সম্বন্ধে থাকে, যেহেতু কর্ণেন্দ্রিয়ের গুণ হলো শব্দ, গুণ দ্রব্যে সমবেত হয়ে থাকে, আর সেই শব্দে আবার শব্দত্ব জাতি আবার সমবায় সম্বন্ধে থাকে। তাহলে কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দত্ব জাতির প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। ঠিক আছে, 6 নম্বর লৌকিক সন্নিকর্ষটি হলো বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। তো এটা আমরা উদাহরণ সহ এবার বুঝে নেব। বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এই সন্নিকর্ষটা কখন হয়? এই সন্নিকর্ষটা হয় অভাবের প্রত্যক্ষে। অভাবের প্রত্যক্ষে, ঠিক আছে, বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ হয়। কিভাবে সেটা আমরা উদাহরণ সহ দেখে নিই। ধরো একটা উদাহরণ নিলাম, এই ভূতলে ঘটাভাব আছে, বা সহজ কথায় লিখলে ঘটের অভাব আছে। তাহলে এখানে দেখো ভূতল আর ঘটের অভাব, এই দুটো বিষয় রয়েছে। ভূতলটা হলো বিশেষ্য, ওকে, আর ঘটের অভাব
বা সংক্ষেপে বললে হয় ঘটাভাব, সেটা হলো বিশেষণ। তাই তো? তাহলে ভূতলটা হচ্ছে বিশেষ্য, ভূতলটা হচ্ছে বিশেষ্য। আর সেই ভূতলেতে ঘটের অভাব আছে, মানে ধরো এই ক্লাসরুমটাতে ভূমিটা এটা ভূতল, এটা হচ্ছে বিশেষ্য। আর এই ভূতলেতে অর্থাৎ এই ক্লাসরুমেতে কোনো ঘট নেই। তাহলে ঘট নেই মানে ঘটের অভাব রয়েছে, তাহলে সেই ঘটের অভাবটা হলো বিশেষণ। তাহলে এখানে দেখো এবার আমি ইন্দ্রিয় দিয়ে, আমি তো ইন্দ্রিয় দিয়ে এই বিষয়টা দেখছি, তাহলে ইন্দ্রিয় দিয়ে যখন আমি ভূতলটাকে দেখছি তখন অবশ্যই হচ্ছে কি লৌকিক সন্নিকর্ষ কিন্তু, ঠিক আছে। এবার ঘট নেই, ঘটের অভাব, এটাও তো আমি ইন্দ্রিয় দিয়ে দেখছি। এই ইন্দ্রিয়টা যদি চক্ষুই হয়ে থাকে তাহলে চোখ দিয়ে আমি ভূতলটাকে পর্যবেক্ষণ করলাম, ভূতলের সাথে আমার ইন্দ্রিয়ের কিন্তু লৌকিক সন্নিকর্ষ হলো, যেহেতু আমার ইন্দ্রিয়ের সামনে বিষয়টা উপস্থিত রয়েছে। কিন্তু এই ভূতলটাতে ঘট কিন্তু নেই, অর্থাৎ ঘটের অভাব আছে। তাহলে ইন্দ্রিয় দিয়ে আমি দেখছি কি ঘটের অভাবটাকে, সেই ঘটের যে অভাবটা, সেই অভাবটার যে সন্নিকর্ষ, সেটাই হলো কি বিশেষণ, বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। ওকে, তাহলে চক্ষু বা ইন্দ্রিয় দিয়ে আমি যখন ভূতলে ঘটের অভাবকে প্রত্যক্ষ করছি তখন কিন্তু যে সন্নিকর্ষটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। যেহেতু ভূতল হচ্ছে এখানে বিশেষ্য আর ঘটের অভাব হলো বিশেষণ, ঠিক আছে। আচ্ছা, লৌকিক সন্নিকর্ষ আলোচনা প্রসঙ্গে আমি তোমাদের এই ক্লাস থেকে কিছু হোম টাস্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করে অবশ্যই কমেন্টে লেখো এবং জানাও এই আনসারগুলো কি কি হবে, ঠিক আছে। প্রথমে 1 নম্বর হলো পাখার গতির প্রত্যক্ষ। এতে কোন সন্নিকর্ষ হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। 2 নম্বর মনুষ্য জাতির প্রত্যক্ষ। 3 নম্বর আপেলের মিষ্টত্বের স্বাদ। আর 4 নম্বর হচ্ছে একটি কমলা লেবুর প্রত্যক্ষ। এই কটি সন্নিকর্ষ তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের উত্তরগুলো কি হবে জানিও, ঠিক আছে।